এই অডিও ক্লিপটি আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি উর্মি। আমি বুধবামের একজন নিয়মিত দর্শক। সো আমি গাজীপুর থাকি। বলতে গেলে এটা আমার বাবার বাড়ি। আমার হাজব্যান্ড প্রবাসী। তো আমি জানি না কীভাবে গুছিয়ে বলতে পারবো, তবু আমি গুছিয়ে বলার চেষ্টা করতেছি। আমার সাথে ঘটনাটি ঘটে 2024 এবং 25, এখন রানিং আছে 26। তো আমি ঘটনাটি বলতেছি। আমার ঘটনা শুরুই হয় আমার বেবি যখন আমার পেটে, তখন আমি আমার বাবার বাড়ি চলে আসি। তো বাবার বাড়ি চলে আসার পরে আমি আমার মাকে জিজ্ঞেস করি যে বাসায় কোনো প্রবলেম আছে কিনা, কারণ আমি প্রেগনেন্ট। তো বাসায় কোনো প্রবলেম আছে কিনা, তো উনি বলতেছে যে না, কোনো প্রবলেম নাই, তুমি ব্যাক করো, চলে আসো। তো আমি জানতাম আমার ভাই আবার জিন ভূত নিয়ে একটু মনে করেন যে একটু গবেষণা করে, বা ও এইসব জিনিস নিয়ে বেশি দৌড়াদৌড়ি করে। তো বলতেছে না, কোনো প্রবলেম নাই, চলে আসো, এসব কিছু নেই। তো যথারীতি আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আমার বাবা বাড়ি যায়। তখন আমি 4 মাসে প্রেগনেন্ট। তো ওইখানে যে আমাকে বলতেছে তুমি এখানে থাকো, আমি বাইরে চলে যাবো এখন। তো আমি বললাম যে ঠিক আছে। আমাদের 4-5 বছর কোনো বাচ্চা কাচ্চা হয়নি, তো ফার্স্ট বেবি ধরছে, তো আবার টুইন বেবি। তো আমার শ্বশুর শাশুড়ি সিলেট থাকে, তো তারা আমার টেক কেয়ার করতে পারে না। তখন আমি আমার বাসা আমাকে দিয়ে যায়। তো আমাকে দিয়ে যাওয়ার পরে আমি কিছুদিন ভালোই যায়। তো হঠাৎ যখন আমি আমার ছোটো ভাই, মানে বলে রাখা ভালো, আমার ছোটো ভাইয়ের রুমের ওইখান দিয়ে আমাদের ওয়াশরুম। তো আমি যখন ওয়াশরুমে যেতাম, তো বোঝা যেত কি যে আমার পিছনে কে হাঁটছে, বা রুমে ঢুকলে মনে হতো আমার শরীরটা পুরো কাটা দিয়ে যায়। মানে এরকম কিছু একটা ঠান্ডা একটা বাতাস বইছে এরকম। তো তারপরে কি হলো, আমি এরকম মনে রাখলাম, কাউকে শেয়ার করলাম না। তো হঠাৎ একদিন আমি শুয়ে রয়েছি, আমার মনে হলো আমার মাথার কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন আমি ভাবলাম কে হতে পারে, তাকিয়ে দেখলাম কেউ নাই। তো আমি একদিন কি করলাম, আমার মাকে বললাম। তো মা বলতেছে এটা মনের ভুল, তোমার প্রেগনেন্ট হলে এগুলো অনেক কিছু চিন্তা মাথা আসে, এগুলা কিছু না। তো ঠিক আছে, কিছু না, হতেই পারে। তো আমার হাজব্যান্ড বাইরে চলে যায়, প্রায় ওর সাথে কথা হয়। তো তারপরে দেখা গেছে যে আমি এরকম প্রায় হয়। আরেকদিন যখন আমি হঠাৎ 12টার সময় বাথরুম করতে যাব, তখন দেখি সাদা পাঞ্জাবি পরা কেউ একজন নামাজ পড়তেছে, রাত বাজে 12টা। তখন আমি ভয় পেয়ে যাই। তখন ভালো করে চেয়ে দেখি আমার ছোট ভাই। তখন মনে মনে খুশি হয়েছে, ঠিক আছে আমার ছোট ভাই তো তাহাজ্জুদের নামাজ পড়তেছে, ঠিক আছে, আল্লাহর দিন, আল্লাহকে স্মরণ করতেছে, খুব ভালো লাগলো, পড়তেছে, পড়ুক। তো তারপরে আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম যে তোদের ঘরে কি প্যারানর্মাল কিছু আছে? প্রায় 12টার সময় দেখা যাচ্ছে যে টিনের চালের উপরে কে জানি পড়তেছে জাস্ট এক টাইমে। তখন বলতেছে যে না, তেমন কিছু না, যদিও এটা একটা কিছু থাকে, এটা মনে করো যে তারা পাহারা দিয়ে রাখে। তখন আমি বললাম যে পাহারা দিয়ে রাখে মানে কি? তখন বলতেছে যে আমার সাথে একটা থাকে, এটা মেয়ে, এটা ভালো, প্রবলেম নেই। তখন আমি বললাম মারে, তখন বলতেছি মা, তো মা যখন মা বলে রাখা ভালো, আমার মাও অফিস করে, তার রিসেপশন ডিউটি করে। তো মা যখন সকালবেলা আসলো, তখন আমি মাকে বললাম যে মা এরকম তোমাদের বাসায় বলে কিছু নাই? তা ও যে বললো যে এই জিনিসটা আছে। তখন বলতেছে কে বলছে? আমি কেউ বলছে। তো জিজ্ঞেস করা হইলো, তোমার আম্মুকেও ধমকাধমকি শুরু করে দিল, থাকতেই পারে, স্বাভাবিক, তুমিও তো ইয়া করো কেন, হ্যান তেন অনেক কিছু। তখন আমি বলতেছি এই কাজটা ঠিক করো নাই, আমাকে যদি আগে থেকে বলে দিতা আমি এখানে আর আসতাম না।
তো যাই হোক, এখন আমি ওদিকেও যাইতে পারতেছি না, এদিকেও থাকতে পারতেছি না, এখন বাধ্য হয়ে আমার এখানে থাকতে হবে। তো কি করলাম, যখন আমার 6, 7 কিংবা 8 মাস প্রায় আমার খুব ভয় লাগতো, তখন আমি ভাবলাম যে আমার মা যখন রাতে ডিউটি হবে আমি এখানে থাকবো না, আমি আমার খালামুনির সাথে ওনাদের বাসায় থাকবো। আবার যখন রাতে দিনে ডিউটি হবে তখন আমি মার সাথে রাতে থাকবো। এরকম করে ভাগাভাগি করে কোনো রকমে থাকলাম। তো যখন আমার প্রেগনেন্সি কাছে আসছে, আমার বেবি হবে, তো আমার বেবি হওয়ার পরে প্রবলেমটা আরও 3 গুণ বেড়ে গেল। যেটা আমি আগে ফেস করতাম সেটা এখন আর বেশি হলো। আমার বড় বাচ্চাটা যখন হয়েছে, টুইন বেবি, তো আমার বড় বাচ্চাটার বেশি প্রভাব গেছে। তাই কিন্তু যখন বড় বাচ্চাটা সারা রাত কান্না করে ফজর এক দিয়ে ঘুমায়। এমন দিন গেছে যে আমরা 3-4 মানুষ সব সজাগ। তো বেসিকলি যে আমরা যে বলি যে বাচ্চা হওয়ার 40 দিন পরে 40 দিনের মাথায় 40 দিন যতদিন থাকবে ততদিন আগুন টাগুন এগুলা জায়গা দিয়ে পরে ঘর ঢুকতে হয়, বুঝে নিতে হবে ভাইয়া কীভাবে এগুলো করতে হয় তখন। তো আমার ভাইকে বলার পরেও কি করলো, বলতেছে যেগুলা কি এগুলা মানা ঠিক না। তখন আমার বড় খালামুনি যে আছে উনি বলতেছে যে একটা কাজ করবি, তুই আসার সময় তুই তো ডিউটি করিস, 10টা বেজে যায়, আস্তে আস্তে তুই কথা বলতে বলতে আসবি, আইসে দরজার মধ্যে শুধু শুধু টোকা দিবি না, কথা বলবি। কিন্তু কখনই কথা বলতো না, এমনকি আগুনও শরীরটা আস্তে করে ভিতরে ঢুকতো, এমনি ভিতরে ঢুকতো, কিছু মানতো না, ছাড়া ভাব, যাওয়ার হোক তোদের হোক আমার কি, এরকম। তো তারপরে কি করলো, এরকম করতে করতে আমার বাচ্চার অনেক প্রবলেম হয়েছে। ও যে ছোট একটা বাচ্চা, আমার এখনো কষ্ট হয় আমার বাচ্চাটার এরকম অবস্থা দেখে, যে মনে হয়েছে ও উপরের দিকে শুধু তাকায় থাকতো, উপরের দিকে কি দেখতো একমাত্র আল্লাহ জানে আর ও জানে, আমি জানি না। তার প্রচুর কান্না করতো, প্রচুর ভয় পাইতো, এই অবস্থা। ও যে কি হইতো একমাত্র ওই জানে। তারপর এরকম করতে করতে মনে করেন যে আমার খালামণিকে বললাম, আমরা সূরা এরকম ঘুমাইতাম, তারপরে ওয়াজ করতাম, জোরে জোরে সূরা পড়ে ফু দিতাম, তারপরও কাজ করতো না, 2-1 মিনিট ভালো থাকার পর আবার শুরু করে দিত। তখন আমার ছোটো ভাইকে বলতাম যে ভাই এরকম প্রবলেম আমার তারপর আমি ওদের সাথে রাগান্বিতভাবে কোনো কিছু বলতাম না, আমি কী করা ছিল, আমার কিছুই করা ছিল না, এখানে থাকতে হবে। তো আমি আমার হাজব্যান্ডকে ওইসব কিছু বলতাম না, কারণ আমি কি করবো, বাসায় যদি চলে যাই তো 2টা বাচ্চা নিয়ে আমি কখনোই পারবো না। তো আমি কি বলবো, তখন আমার খালামণিও বসে থাকতো, আমি বসে থাকতাম, ওয়াজ করতাম, সূরা পড়তাম, কোনো লাভ হতো না। এরকম করতে করতে হঠাৎ একদিন আমার মামাতো বোন ফোন দিয়ে বললো ওর এরকম প্রবলেম ছিল, জিনে ধরতো, তো একটা লোক ওকে সুস্থ করছে, তো বলতেছে যে ওনার সাথে কথা বল, দেখবি ঠিক হয়ে যাবে। তো হঠাৎ আমরা ওনার দেখা পাই, তো ওনার সাথে কথা বলি। তো ওনার সাথে কথা বলার পরে উনি একদিন আসছে আমাদের বাসায়। তো উনি আমাদের বাসায় পা দেওয়ার সাথে সাথে বলতেছে যে, তখন আমি বলতেছি যে আমাদের বাসায় প্রবলেম সেটা আমরা জানি, আপনি আসেন, ঘরে এসে বসেন। তো ঘরে এসে উনি বসছে। তো বসার পরে উনি বলতেছে যে আমি আপনাকে সালাম দিব না, আপনি আমাকে আগে সালাম দিবেন। বলতেছে আমি ছোট, আমি আপনাকে সালাম দেব। তো উনি বলতেছে যেটা আছে সেটা তোমাকে সালাম দিচ্ছে না, ওনাকে আমি সালাম দিতে বলতেছে। আমাদের রুমে না, ওই রুমে গেছে, আপনাদের এখান থেকে একটা মেয়ে থাকে, এটা অনেক দুষ্ট প্রকৃতির। তো আমি বলতেছি যে এটা কে পালে? তো আমি বলতেছে এটা আপনার ভাই পালে। তো বলতেছে ভাই পালে? ভাই কেন পালে? তো বলতেছে যে এটা তো পালা ভালো না, উনি যদি বিয়ে করে ওনার সংসার জীবন টিকবে না। তখন দেখা যাচ্ছে উনি বসছে, 2-3 মিনিট পরেও আসছে। তো ও আমাকে আগে বলছিল যে কোনো কবিরাজ আমাদের বাসায় আনবি না। তখন আমি বলছিলাম যে কেন আনবো না? তো বলতেছে যে প্রবলেম আছে, বাসায় যদি ভালো কিছু থাকে এরা নিয়ে যাবে। তখন বলতেছে আমি আবার বলছিলাম যে তুই সব কেন করিস? তখন বলতেছে এইসব নিয়ে আমি অনেক লড়াচাড়া করি, আমি এগুলোকে ভয় পাই না। তখন ওই লোকটাকে আমি সব কিছু শেয়ার করলাম। তখন বলতেছে আমি তোমাকে কিছু তাবিজ দিব,
আর পানি পড়া দিব, বাইরের চাটাকে ছিটাই দিবা, দেবো আল্লাহর রহমতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তোমার বাচ্চা ভালো হয়ে যাবে। তো ওনার ফোন নাম্বারটা আমি রেখে দিই। তো তাবিজ দেওয়ার পরে, তেল দেওয়ার পরে আমার বাচ্চাটা মোটামুটি ঠিকই ছিল। তো হঠাৎ আবার রাত্রে ঘুমের মধ্যে জোরে বিকট আওয়াজে চিৎকার যেত। তো আমার ভাইরে ফোন দিলে ও আসলে কি জানি পড়তো, সব কিছু ঠিক হয়ে যেত, নর্মাল। তো ওই রাতটা ভালোই যাবে এরকম করে বলে দিত। তো লাস্টে একদিন কি হলো, মানে আমার বাচ্চাটা এমনভাবে চিৎকার করতেছে, মানে কি বলবো, যে আমি সামলাতে পারতেছি না। তো তারপরে আমি লোকটাকে ফোন দিলাম, লোকটা বলতেছে তোমার ভাইকে বলো এটা যেন আর না করে। তো আমার ভাইরে বললাম, তো আমার ভাই বলতেছে আমি তো কিছু করিনি। তো পরে আমি বলতেছে যে তুই এই জিনিসটা বলবি, স্মরণ করবি, ঠিক হয়ে যাবে, আমাকে আমার ভাই বলতেছে। তখন আমি বলছি যে কেন এটা স্মরণ করবো কেন, আমি তো স্মরণ করলে আল্লাহকে স্মরণ করবো। তখন বলতেছে তুই স্মরণ করি দেখিস ঠিক হয়ে যাবে। তখন আমি ভাবলাম যে না, ও মানুষ না, ও ভালো হবে না কখনো, আমার চেয়ে ছোট বাচ্চার উপর এত কিছু করতে পারে, সে ভালো না। তারপর লোকটাকে বললাম যে একটা কাজ করেন, আপনি আমার বাড়িটা বন্ধ করে দেন। তখন বলতেছে যে আমি বন্ধ করলে হবে নাকি, তোমার ভাইকে বলো। তো বলতেছে যে ভাইকে বলা লাগবে না, আপনি বন্ধ করে দেন। উনি একটা কাজ করলো, একদিন এসে আমাদের ঘরটা বন্ধ করে দিল। বলে রাখা ভালো, তার কিছুদিন মানে আগে, গাড়ি বন্ধ করার কিছুদিন আগে আমার ভাই বিয়ে করে। তো বিয়ে করার পরের দিন বিয়ে করার পরের দিন আমার ভাইয়ের বউ আমাকে বলতেছে যে আপু আপনার ভাইয়ের সাথে কিছু থাকে। তখন আমি বলতেছে যে না, কি থাকবে। তো বলতেছে না, আমি যখন বিয়ে করে আসছি আমার মনে হলো কি আমার খাটটা অনেক জোরে লাড়া দিছে আর পুরো ঘরটা কাঁপা উঠছে। তখন আমি বলতেছি এটা তোমার মনের ভুল হতে পারে, এই জায়গা থেকে আরেক জায়গায় আসছো এই জন্যই, কিন্তু আমি জানি যে কিছু একটা আছে, এটা বলা যাবে না। তো আমি বলিনি। এরকম করে ও আমাকে অনেকদিন জিজ্ঞেস করছে, বাট আমি বলিনি। তো আমি অনেক কিছু ভাবে বলি নাই। তো আমি বন্ধ করে দিছি ঘর। বন্ধ করার পরে কি হলো, আমার ভাই আমার সাথে ঝগড়া করা শুরু করে দিল যে তুই আমাকে এরকম করছিস, অনেক খারাপ ভাষায় কথা বললো, যে এরকম মানে বুঝাতে চাইতেছে না যে আমি ঘর বন্ধ করছি, আর আমি বুঝাতে চাচ্ছি না যে আমি ঘর বন্ধ করছি। আমি যে ঘর বন্ধ করছি কেউ চায় না। তো 15-20 দিন ভালোই কাটছে, ঘরের ভিতরে ছিলাম, কিন্তু তারপরে প্রবলেমটা তখন থেকে আরো বেশি আকার ধারণ করছে আমার সাথে। ঘর বন্ধ করার পরে আমি ঘর বন্ধ করে দিয়ে চলে গেছে, বলছে কেউ জানবে না। তো আমার ভাই তো ঠিকই জানছে। একটা জিনিস কি জানেন, যে আপনি আমার সাথে আছেন, এখন আপনি যদি আমার ঘরে ঢুকতে না পারেন, আমি যদি ঘর থেকে কখনো বের হই, আপনি আমাকে বলবেন যে আমি এই কারণে ঘর থেকে কিন্তু বের হই, মানে ঘরে ঢুকতে পারি না। অবশ্যই ও জানতে পারছে। তো আমার সাথে ঝগড়া করা শুরু করলেও আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে, 2 বাচ্চা সহ। ঠিক আছে, মানে সম্মানের বই সবাই আছে, অনেক কিছু এর মধ্যে অনেক কাহিনী হয়ে গেছে। তারপরে বের হয়ে গেলাম, বেরে আমি আমার খারাপ বাড়ি ভাড়া থাকি। ঠিক আছে, ওর মতো থাকে, আমি ওর মতো থাকি, আমার সাথে আমার মা থাকে। তো মানে অনেক রকম, অনেক ফ্যামিলিতে যেরকম ঝগড়া হয় এরকম হয়েছে। তারপর আমি শ্বশুর বাড়ি আমি যাই নাই, কারণ কি আমার হাজব্যান্ড আসলে আমি এখানে চলে যাবো। তো আমি অনেক অপমান সহ্য করে এখানে পড়েছি। তো হঠাৎ একদিন আমার খালামণি, উনি কি বলবো, উনি ওনার ছেলে দিকে যে বিয়ে দিছে, ওনার ওই ছেলে শ্বশুর বাড়ি চলে গেছে যে দাওয়াত খেতে। তো ওইখান থেকে আসার ফেরার পথে মাছ টাছ এগুলো অনেক কিছু নিয়ে আসছে। এর আগেও আরেকবার নিয়ে আসছিল, এবার আবার নিয়ে আসছে। তো আসার পরে ওনার শরীরটা কি বলবো, অনেক খারাপ হয়ে গেছে। তো খারাপ হয়ে গেছে পরে এখন এরকম জ্বর। তখন আমি ভাবলাম অত জ্বর, ওনার ছেলে বৌমাকে ডাক দিয়ে নিছে যে আপু দেখে যান এরকম জ্বর। তো আসার পর ওনার অনেক জ্বর। তো আমি একটা কাজ করলাম, প্যারাসিটামল 2টা খাওয়াই দিছি যে খাও, ঠিক হয়ে যাবে। সাধারণ জ্বর 2টা প্যারাসিটামল খাওয়ার পরে ভালো, একটু যারা একটু বয়স্ক মানুষ তাদের আমি জানি ঠিক হয়ে যায়। তো খাওয়াই দিছি, দেখি জ্বর আর 3 গুণ বেশি বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার পর এখন কি করব, নিজের খালাই তো বুঝে, নিজের মার মতো। তো বাচ্চা আমার মার কাছে বললাম যে তুমি ওদের রাখো, আমি খালামণির কাছে একটু বসে, কারণ উনি আমাকে অনেক হেল্প করছে আমার ছোট ছোট বাচ্চারা যখন ছিল। তো
তো আমি ওনার কাছে গেলাম, দেখি উনি আবোল তাবোল কথা বলে আমার দেখ আমার কাছে কি যেন একটা আসতেছে, আমার এরকম লাগতেছে। তখন আমি বললাম যে তাই তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তো তারপরে আমি আমার খালতো ভাইকে বললাম তো একটা কাজ কর, পানি পড়া নিয়ে আয়। তো পানি পড়া নিয়ে আসার পরে আমি ওর মামাকেও ডাকছি যে মামা দেখে যাও, যদি অন্য কিছু থাকে এটা জবান নাও। তো উনি বলতেছে, উনি দেখেই উনি দৌড়ে চলে গেছে, উনি আর থাকে নাই। তো পানি পড়া আনার পরে আমি আমাদের ঘর বাদে সব জায়গাতে ছিটিয়ে দিছি, আমার ঘর বাদে ছিটিয়ে দিছি। তো আমি আমার মায়ের নিয়ে শুয়ে রয়েছি। বিশ্বাস করবেন না, আমি যে কথাগুলো বলতেছি আমার শরীরে পশমটা কাটা দিয়ে দিতেছে। ভয়ঙ্কর ব্যাপারটা হয়েছে এইখানে। তো পুরো বাড়ি আমি সন্ধ্যার সময় ছিটাই দিছি। আর এইসব আমার খালামণির সাথে যেগুলো হচ্ছে এগুলো আমি আমার ওই কবিরাজ ভাইয়াকে জানাইছি। তখন উনি বলতেছে যে প্রবলেম নাই, ঠিক হয়ে যাবে, তোমার বাচ্চা কি সুস্থ? তখন আমি বলছে হ্যাঁ আমার বাচ্চা সুস্থ। তোমারগুলো সুস্থ থাকলেই হবে। তো আমি বাড়ি সব কিছু ছিটাই পিঠে আমি রাত্রে ঘুমাইতেছি। তো আমার মা আমার দুইটা বাচ্চা নিয়ে শুয়ে রয়েছে। তো আমি মোবাইল টিপতে তখন 12টা বেজে গেছে। আমার খালামণি পানি পড়া দেওয়ার পরে খুব সুস্থ। তো আমরা শুয়ে রয়েছি। তো শুয়ে থাকার পরে দেখা গেছে আমার বড় ছেলেটা এমন জোরে চিৎকার দিছে যা বলার মতো না, খুবই প্রচুর চিৎকার, যা মানে বলার বাইরে। তো ওরে নিয়ে উঠছে, মনে করছি যে খাবার খাবে এই জন্য চিৎকার দিছে। তখন দেখলাম না, চিৎকারের মাত্রাটা অন্যরকম। স্বাভাবিক বাচ্চারা যেভাবে চিৎকার দেয়, মানে একটু কার্টুন দেখালে যেমন ঠিক হয়ে যায়, ওকে যতই দেখাচ্ছি না আর বিকট চিৎকার দিচ্ছে, মানে ও কিছু দেখতেছে বাট এরকম কিছু একটা। তো তার কিছুক্ষণ পরে আমার ছোট ছেলেটা, কি বলবো ভাইয়া, অনেক সাহসী ছোট থেকে, কিন্তু আমার এই ছোট ছেলেটা তখন কান্না করা শুরু করেছে আর হাত পা কসলাইতেছে, মানে যেভাবে মানে ব্যথা পাইলে মানুষ হাত পা কসলাই এরকম। তো আমি আমার ভাবছি এটা বিশ্বাস করবে না, আমি নিজের চোখটাকে বিশ্বাস করতে পারতেছিলাম না। ওর পিঠটা যখন উপরে থেকে উঠাইছি শুধু খামসানোর দাগ, মানে নখ দিয়ে আশ্রয় রাখছে না। আমি আপনাকে ছবি দেব, আপনি প্রুভ করার জন্য, আপনি দেখবেন। তো তারপরে এরকম মনে করেন কি খামসানোর দাগ দেখার পরে আমার মাথায় কোনো সেন্স নাই, কাজ করতেছে না। মাকে বলতেছি, মা ঘর থেকে বের হও, এই ঘরে থাকা যাবে না, ঘর থেকে তুমি বের হও। দৌড়ে আমি আমার খালাদের রুমে চলে গেছি। তো চলে যাওয়ার পর খালারে বলতেছে, খালা দরজা খোলো, উনি তো অসুস্থ, ওনাকে তো প্রবলেমটা হয়েছে, তবে একটু সুস্থ হয়েছে। তখন দরজা খুলছে, খোলার পরে বলছে কি হয়েছে? আমি তুমি দেখো আমার ছোট ছেলেটা বাঁচবে না, কি বাড়ি মানে খামসেছে, দেখো সবাই দেখা মানে পুরো মাথা নষ্ট, যে এরকম মানে এরকম করে খামছে। তাড়াতাড়ি করে পানি পড়া আমার বাচ্চারা খাওয়াইছি, ওদের শরীরে তাবিজ ছিল, ওই তাবিজ দিয়ে দিয়েছি দুধ দিয়া। তার অনেকক্ষণ পরে আমি ওই আমার মানে যে আমার কবিরাজ আমাকে দেখে সবসময়, তো ওনাকে আমি ফোন দিছি। তো বলতেছে আমার বাচ্চা বাঁচবে না ভাই, এরকম প্রবলেম, আমি জানি না, আপনি এখন আসেন। বলতেছে এখন তো রাত 1টা বাজে, আমি কীভাবে আসবো? তুমি ঘরে যাও, সব ঠিক হয়ে যাবে, আমি আমারটা পাঠাচ্ছি, যাও। তো আমি ঘরে চলে যাই। ঘরে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার 2 বাচ্চাই সুস্থ। তো আমার আম্মু কাজ করলো কি, ঘরের ভিতরে পানি ছিটাইতেছিল। পানি ছিটানোর পরে আম্মু দেখলো আমার আম্মু পুরো পশম দাঁড়াই গেছে। আম্মু আমার দেখাইতেছে, দেখো আমার পুরো পশম দাঁড়াই গেছে এখানে পানি দেওয়ার পরে, আমাদের ঘরে না হলো কিছু একটা আছে। তো আমি চিন্তা ভাবনা করলাম কি, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, একটা কাজ করি, ঘরে পানি ছিটাই দিছি, কালকে ভাই আসবে। তো আমাদের কবিরাজ আসলো পরের দিন সকালবেলা। তো ওনাকে দেখালো। তো দেখানোর পর উনি বলতেছে তোমার ভাইরে বলো। তো আমি বলতেছি আমার ভাইরে কেন বলবো, তোমার ভাই তো এসব করতেছে। তোমার ভাই করতেছে না, আরেকজনে দিয়ে করাইতেছে। তো আমি বলতেছি আপনি করেন, তোমার মামারে ফোন দাও। তো মামাটা আমার সবারই ফোন দিলাম। তখন বললাম যে দেখো এই কাজগুলো কিন্তু ঠিক না, ঠিক আছে, এই কাজগুলো ঠিক না, আর এগুলো করা ঠিক না। আমার এই ছোটো বাচ্চা কি বুঝে? তো আমি এগুলো হামতাম অনেক চিলাচিলি করছি। তো তারপরে দেখা গেল শুক্রবার একটা দিন দেখে আমার ভাইয়া, আমার যে ছোটো ভাই, আমার যে আপন ভাই, তো কি করলো, কবিরাজ মানে আনবে এরকম কিছু একটা শুনছি, মানে আনবে এরকম তারিখ। তো এর আগের দিন রাত্রে আমাদের যে পাশের ঘরে একটা ছেলে থাকে, তো উনি দেখতেছে কি ওনার মশুরির উপর দিয়ে কি যেন ওনারা মারতে আসতেছে,
মানে ওনারে মারবে এরকম কিছু একটা, ওনার ধরে মারতেছে। উনি কোনো রকমে কম্বল টম্বল মুড় দিয়া অন্যদিকে ফিরে শুধু সুরা পড়তেছে। পরের দিন সকালবেলা আমি যখন বলতেছিলাম যে আমি মা থাকবো না, এখান থেকে চলে যাব, এখান থেকে একটা প্রবলেম, তখন ওই ভাইয়াটা আমাকে ঘটনা বললো যে আমি 3টার দিকে যে জিনিসটা দেখছি এটা আমি কখনোই ভুলতে পারবো না। তখন আমি বললাম ভাই কি দেখছেন? তখন বললো যে আমি এই জিনিসগুলো দেখছি। বলতেছে আমি রুম ছেড়ে দেবো, আমি এখানে থাকবো না, আপনি আপনার বাচ্চা নিয়ে চলে যান, না হলে আপনি এখানে থাকতে পারবেন না। তো ভাই আমার মাথার মধ্যে ওইটাই টেনশন, আমার হাজব্যান্ড যদি বাইরে থেকে না আসে। আমার বাচ্চাদের বয়স এখন রানিং 15 মাস। এই 15 মাসে আমি যে পরিমাণ এইসব জিনিসটা প্যারা ভোগ করছি ভাইয়া, যা বলার মতো না। নিজের আপন ভাই, আমার নিজের আপন ভাই আমাকে এরকম করছে, আমি জানি না আমি ওর কি ক্ষতি করছি। তো তারপরে উনি বলতেছে এখানে থাকবে না, চলে যাবে। তো আমি আমার খালাকে ডাক দিলাম সকালবেলা যে খালা এই প্রবলেম, দেখো উনি এরকম দেখছে, উনি এখানে থাকবে না। তখন খালা বলতেছে কোনোদিন আমার বাড়ি এসব জিনিস ঘটে নাই, এখন তোর আসার পর থেকে এরকম জিনিস ঘটতেছে, তোর ভাই এরকম খারাপ হ্যান তেন অনেক কিছু। তো তারপরে কি করলাম, এসব নিয়ে অনেক কাহিনী হয়েছে। পরে আমার ভাই কি করলো, ওই কোথা থেকে কোন চত্বর বাজার না কি বাজার বলে, ওইখান থেকে ইয়াং ইয়াং টাইপের কয়েকটা ছেলে নিয়ে আসলো। তারপর এরকম একজনের উপরে হাজির করালোর পরে উনি বিকট আওয়াজে, যা বলার মতো না, চিৎকার চেঁচামেচি করে একজনের উপরে আসলো। তখন বলতেছে কি আমার খালার সাথে আসছে ভালুকা থেকে, ময়মনসিংহ থেকে আসার পথে ভালুকা থেকে ওনাকে মাছ সহ ধরছে। তখন আমার খালামণি বলতে চাচ্ছে ঠিক আছে মাছ সহ যখন ধরছো ভালো কথা, তাহলে বাচ্চাটাকে খামচাইলা কেন? বলতেছে রাগে। কি রাগে? ওর মা পুরো বাড়িতে পানি ছিটাইছে জন্য। তখন বলতেছে যে মিথ্যা কথা, জায়গা পাও না, এসব কিছু না, তুমি অন্য জায়গা থেকে আসছো। তখন আর কোনো শব্দ করে না। এবার বলতেছে যে তুমি কেন আসছো, এটাও শব্দ করে না। তখন বলতেছে যে আমি এখানে থাকবো। তখন বলতেছে না তোমাকে থাকা যাবে না, তুমি চলে যাও। বলতেছে না আমি চলে যাবো, আমি এখানেই থাকবো। তো এরকম করতে করতে আরেকজনকে হাজির করা হলো। তো ওরা বলতেছে যে ওইখান থেকে চলে যাও। তো বলতেছে না চলে যাব না, আমি এখানেই থাকবো। পরে আমার ছোট ভাই, ওইখানে অনেক মানুষ ছিল, আমার শরীরটা নাপাক ছিল বিধায় আমি ওইদিকে যেতে পারিনি। তো আমার ছোট ভাই যখন কিছু একটা কথা বলতে গেছে যে তুই কেন আসছিস, এটা আমি আমার আরেক খালাতো ভাই থেকে শুনছি। তখন নাকি ওই জিনিসটা ওর দিকে মানে অনেক রাগান্বিতভাবে তাকাইছে, বলতেছে তুই কথা বলবি না, মানে এরকম কিছু একটা। তো সবাই ওকে কথা বলতে দেয়নি। আমি বুঝতে পারছি যে কথা বলতে দেয় নাই কারণ কি, ও ধরা পড়ে যাবে এখানে। আর ওই জিনিসটা ওর দিকে বারবার আঙ্গুল তুলতেছে। তো এই জিনিসটা কেউ খেয়াল করে নাই, আমার ছোট একটা খালাতো ভাই খেয়াল করছে। তো আমার খালাও বলতেছে যে জিনিসটা আমার সাথে না, এটা ওর সাথেই ছিল, ওই পাঠাইছে। আর আমি ময়মনসিংহ যাওয়ার আগে আমি 2বার অনেক মানে প্রবলেম ফেস করছি। তো আমার নিজের ভাই আমাকে এরকম ইয়া করলো। তারপর লাস্টে কি হলো, ওকে বোতলে ভরে এখান থেকে নিয়ে যাওয়া হলো। তখন আমি বললাম যে আমার দুধের শিশু, এই শিশুটাকে যে কষ্ট দিছে উপরে এক আল্লাহ আছে, সে বিচার করবে। আমি জানি না ভাই আমি আমার ছোট ভাই কি ক্ষতি করছি, যে কারণে আমার ছোট ছোট বাচ্চাদের এরকম সাফার করতে হলো। আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার ঘটনা কেউ শুনে থাকেন তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। হয়তো আমি বুঝে কথা বলতে পারি নাই আপনাদেরকে। তো আমার সাথে যেসব ঘটনা ঘটছে আমি সেসব ঘটনা শেয়ার করলাম, যে নিজের আপন ভাই হয়ে আমার ছোট বাচ্চাদের সাথে এরকম করছে। পৃথিবীতে কোনো শত্রু যেন তাদের সাথে এরকম না করে, কোনো ছোট বাচ্চাদের সাথে এরকম না করে। আমার অনেক কষ্টের বাচ্চা ভাইয়া, বিগত 6 থেকে 7 বছর পরে আমি আমার 2টা বাচ্চা অনেক কষ্ট করে পাইছি। আমি এখন সামনে এবার আমার হাজব্যান্ড আসবে, দোয়া করবেন, আমি বাড়ি চলে যাব। আমি আর কখনো বাবার বাড়ি আসবো না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।